কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা কখন থেকে শুরু করেছি মনে আছে, মানে কোন ক্লাস থেকে স্টার্ট করা হয়েছে? 7-এ কম্পাউন্ড ইন্টারেস্ট ছিল। এটা কোন স্কুলে পড়ায়? 7-এ ছিল না, 8 থেকে শুরু হয়েছে। ক্লাস 7, ফ্রম ক্লাস 7 সিম্পল ইন্টারেস্ট ইজ ইন্ট্রোডিউসড উইথ দ্যাট। 7-এ আমি যতটুকু জানি 8-এ করায়। What is meaning of compound interest that you have to know? Interest, CI এর মিনিং কি? CI টা কোথা থেকে এসছে? What is mean by SI? SI means হচ্ছে গিয়ে interest, calculating interest on the whole time and on the whole principal. তো আমি এটা বলতে পারি calculating interest or I on the whole principal and whole time. পুরো টাইমের ওপর বা পুরো প্রিন্সিপালের ওপর আমি যদি ইন্টারেস্ট ক্যালকুলেশনস করি তখন সেটাকে আমরা এসআই বলছি। তো এটার লজিক কি, এটা ওই পার্সেন্টেজের কনসেপ্ট থেকেই এসছে। পার্সেন্টেজের কনসেপ্ট কি, যে ধর আমি বললাম যে তোদের লোন দরকার, তাহলে আমার কাছে আসলি যে স্যার আমাকে লোন দাও, ঠিক আছে? তো সাপোজ ইউ হ্যাভ টেকেন আ লোন অফ, কত লোন নেবে তোমরা? এনি আইডিয়া? 1 লাখ? হ্যাঁ 1 লাখ, একদম মনের কথা 1 লাখ। তো ইউ উইল টেক আ লোন ফ্রম মি 1 লাখ, ওকে? তো আমি কি বললাম তোকে যে ওকে ওয়েন ইউ আর টেকিং লোন ফ্রম মি, তোরা হোয়াট ইজ দিস? কেন হলো এটা? লোনের কথা শুনে গুগল শুরু হয়ে গেছে। আচ্ছা, তো যখন আমি বললাম তোরা লোন নিবি আমার কাছ থেকে, তো অ্যাজ ইউ আর আ স্টুডেন্ট, তো আমি বললাম নো, কম্পাউন্ড ইন্টারেস্টে যাওয়ার দরকার নেই, তোমরা আমাকে সিম্পল ইন্টারেস্টে লোন দাও। সিম্পল ইন্টারেস্ট মিনস কি, এটা খুবই সিম্পল। আর কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি, কম্পাউন্ড মানে একটা কমপ্লেক্স ব্যাপারটা আসছে না, কম্পাউন্ডিং, কমপ্লেক্সিটি। তো আমি বললাম ইউ উইল গিভ মি দ্য ইন্টারেস্ট বাই সিম্পল ইন্টারেস্ট। অ্যান্ড কত, আমি বলবো তোমাকে যে তুমি কতদিন পরে আমাকে টাকাটা ফেরত দেবে আবার? 1 লাখ তো নিচ্ছ, তো তুমি তো নিশ্চয়ই সারা জীবনের জন্য নিয়ে নেবে না, ঠিক আছে? তুমি তো আমাকে ফেরত দেবে টাকাটা, কবে ফেরত দেবে? কতদিন পর, কত বছর পর? 1 মান্থ পরে? 1 মাসে এত টাকা পারবি না আর্ন করতে। 2 ইয়ার্স নিয়ে 2 ইয়ার্সে দিয়ে দেবে, 2 বছর। হ্যাঁ 2 ইয়ার্স আমি টাইম নিলাম, যেটা হ্যাঁ না আমি বললাম কতদিন, তুমি আমার কাছ থেকে 1 লাখ নিলে তুই তোমাকে 1 লাখ ফেরত দিবি, দ্যাট ইজ ফর শিওর, ঠিক আছে? এবার কথা হচ্ছে কি, তুমি 2 ইয়ার্স পরে যখন আমাকে 1 লাখ অ্যামাউন্টটা ফেরত দেবে, অ্যাজ 2 ইয়ার্স ধরে আমার 1 লাখ অ্যামাউন্ট আমি তোমাকে টাকা দিয়েছি, তো এই 2 ইয়ার্স ধরে আমি কিছু তোমার কাছ থেকে এক্সট্রা বেনিফিট নেবো, সেই বেনিফিটটাই হচ্ছে কি ইন্টারেস্ট বলা হয়। তো সেই ইন্টারেস্টটা এই পুরো 2 ইয়ার্সের ওপরে অ্যাপ্লাই হবে। আমি বললাম যে 10% পার অ্যানামে আমি 10% পার অ্যানামে আমি তোমার কাছ থেকে ইন্টারেস্ট চার্জ করবো। 10% পার অ্যানাম মানে কি, এই পিএ মিনস পার অ্যানাম। 10% পার অ্যানাম মানে হচ্ছে কি, ইন 1 ইয়ার you will pay, in 1 year you will pay ₹10 for every 100. এটাই তো মিনিং, এগুলো জানো তো নিশ্চয়ই। তাহলে মিনিংটা বলছি আমি সব ভেঙে একদম প্রথম থেকে। 1 ইয়ারে তুমি আমাকে ₹10 পে করবে ফর এভরি ₹100, তাই না? সেটাই তো 10%-এর মিনিং। 10% মানে হচ্ছে কি ₹10 শুড বি গিভেন ফর ₹100 অ্যান্ড পার অ্যানাম মিনস কি এভরি ইয়ার। ক্লিয়ার? যদি সেটা তার মানে কি, তাহলে 1 লাখ যদি হয়, ভালো করে বুঝবি, ফর 1 লাখ অ্যামাউন্ট হাউ মাচ ইউ উইল গিভ অ্যাজ ইন্টারেস্ট আফটার 1 ইয়ার? কজ ₹10 দিচ্ছ 100-এর জন্য, তাহলে 1 লাখের জন্য কত দেবে? তুমি যদি নর্মাল এরকম ভাবো, ক্যালকুলেশনটা ফর্মুলা হিসাবে আমরা যাবো না, যেটা সিম্পল হয়ে বললে ভালো বোঝা যাবে। ₹100, হ্যাঁ বলো, ফর্মুলা যাবো না বললাম। ₹100 এর জন্য তুমি কত পে করছো? ₹10 পে করবে। ফর ₹1 ইউ উইল পে 10/100, ফর 1 লাখ ইউ উইল পে 1 লাখ ইন্টু দিস। তার মানে 1 লাখ মিনস কি 1 2 3 4 5 ইন্টু 10/100, yes or no? Correct na? So if you do the calculations, then you will see that 0 will get cancelled, 10,000, correct? So this 10,000 amount you will give, because একদম সিম্পল, আমরা ফর্মুলা ইউজই করছি না। ফর্মুলা হচ্ছে সবচেয়ে সমস্যা। ফর্মুলা ইউজ করলে তোদের কি মাথাটা ক্যালকুলেশন ওরিয়েন্টেড বন্ধ হয়ে যায়। আমরা খালি ফর্মুলা নিয়ে ভাবি কি ফর্মুলা ছিল, ফর্মুলা অ্যাকচুয়ালি এক্সিস্ট কী করে করে, ওটা কনসেপ্ট থেকে তো আসছে, তাই কনসেপ্ট বুঝতে হবে। তো আমি কি বললাম, আবার বলছি, এই ফর ₹100 ইউ উইল গিভ মি ₹10, এটা আমি ডিসাইড করেছি। বলবো কেন ₹10 তো আমি ₹5 দিতে পারি, এটা আমার ইচ্ছে। তুমি আমার কাছে লোন নিচ্ছ, তাই আমি যা বলবো সেটাই তোমায় করতে হবে, ঠিক আছে? তো ফর ₹100 ইউ উইল গিভ মি ₹10, তো ফর ₹1 10/100, ফর 1 লাখ
10/100 ইন্টু 1 লাখ, ঠিক আছে? তো কত হলো? 10,000 হলো। এটাকেই বলবো, এটা তোমার এক্সট্রা টাকা, তো এটাকেই বলবো আমরা ইন্টারেস্ট। যখনই এক্সট্রা কিছু তুমি আমাকে দিচ্ছ সেটাকে ইন্টারেস্ট বলবো। তাহলে 1 ইয়ারের জন্য, হ্যাঁ বলছি, এটা কি আফটার 1 ইয়ার হলো? তো 1 ইয়ারের জন্য যদি 10,000 হয়, তাহলে 2 ইয়ার্সের জন্য কত হবে? ইন্টু 2, দ্যাটস ট্রু। 1 ইয়ারের জন্য তুমি যদি 10,000 পে করো, তাহলে 2 ইয়ার্সের জন্য তুমি কত পে করবে? 2 ইন্টু 10,000, এটা এক্সট্রা হয়ে গেল। তার মানে 20,000 তুমি আমাকে এক্সট্রা পে করবে আফটার 2 ইয়ার্স। তো যখন তুমি আফটার 2 ইয়ার্স তুমি আমাকে পে করবে পুরো টাকাটা, তখন তোমাকে পে করতে হবে এই এক্সট্রা অ্যামাউন্ট, সাথে ওই যত টাকা তুমি আমার কাছ থেকে নিয়েছো। হ্যাঁ, তার মানে দ্যাট মিনস ইউ উইল পে টু মি আফটার 1 ইয়ার, আফটার 2 ইয়ার্স, কারেক্ট অনলি, আফটার 2 ইয়ার্স 1 লাখ প্লাস এই 20,000, 20K, দ্যাট মিনস 1.2 লাখ বা 1,20,000 আমি নর্মালি লিখছি। 1 2 কটা জিরো হবে? 4 জিরোস, তাই তো? তো এই অ্যামাউন্ট তুমি আমাকে পে করছো। তার মানে এটার মধ্যে কী কী ক্যালকুলেশনস ঢুকে আছে? এর মধ্যে তোমাকে প্রিন্সিপাল যেটা 1 লাখ আর যাতে ইন্টারেস্ট সেটা তোমাকে অ্যাড হয়ে তারপরে তুমি পেলে পরে অ্যামাউন্ট তোমার, ঠিক আছে? মানে এই অ্যামাউন্ট, এটার মধ্যে কী কী ঢুকে আছে, মানে হোয়াট থিংস আর ইনক্লুডেড? প্রিন্সিপাল ইজ ইনক্লুডেড অ্যান্ড দ্য ইন্টারেস্ট ইজ ইনক্লুডেড অ্যান্ড দে হ্যাভ গট অ্যাডেড অ্যান্ড দেন উই হ্যাভ গট এ, মানে অ্যামাউন্ট আফটার 2 ইয়ার্স, তো যেটাকে বলা হয় ফাইনাল অ্যামাউন্ট। ক্লিয়ার? এইবার তোমরা যেটা সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা পড়েছিলে সেটা হচ্ছে গিয়ে SI ইকুয়াল টু P ইন্টু R ইন্টু T ডিভাইড বাই 100। এই ফর্মুলাটা কিন্তু আমরা ইউজ না করে কিন্তু অ্যামাউন্ট বের করতে পারলাম, কিন্তু আমরা কি ইউজ করিনি? দেখো কোথায় ইউজ করা হয়েছে ফর্মুলাটা। যখন আমি এই জিনিসটা লিখলাম, তাহলে এখানে কী কী ইনক্লুড রয়েছে দেখ ভালো করে। এই 1 লাখটা কী ছিল? প্রিন্সিপাল অ্যামাউন্ট P। এই 10 কী ছিল? 10 মানে রেট অফ ইন্টারেস্ট মানে R। আর এখানে টাইমটা কত ছিল? 1 ইয়ার। তাহলে 1 ইয়ারের জন্য ইন্টু 1 হয়েছে, 2 ইয়ারের জন্য ইন্টু 2 হয়েছে। তার মানে P ইন্টু R ইন্টু T, আর যেহেতু অ্যাজ উই আর ক্যালকুলেটিং ফর আ পার্সেন্টেজ, দ্যাট ইজ ওয়াই ডিভাইড বাই 100। তো এটা ছিল আমাদের সিম্পল ইন্টারেস্টের ফর্মুলাটা। তো এটা কোনো ফর্মুলা কিছু তো আকাশ থেকে আসে না, এটা আমাদের নর্মাল ক্যালকুলেশনস। বোঝা গেল? আই গেস এই জিনিসটা তাদের কোনো বলেনি কেউ, রাইট না? হ্যাঁ, কি বলছো? নর্মালি সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা যা হয়, হ্যাঁ দ্যাট ইজ ট্রু। এবার আমি বা বসেন যে স্যার এইভাবে পড়াতে পছন্দ করি না, আমার সবসময় আমি ওভার ডিটেলে বলি, আবার অত ডিটেলে কেউ বলেও না, ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেল জিনিসটা কি বললাম? এবার সিম্পল ইন্টারেস্টে তুই আমার কাছে টাকা নিয়েছিলি, লোন নিয়েছো বললে হবে না, তাহলে লোনের অ্যামাউন্ট তুমি কত শোধ করবে? 1,20,000, ঠিক আছে? যেখানে প্রিন্সিপাল 1 লাখ, ইন্টারেস্ট কত? 20,000 পেয়েছো। তাহলে আমি লিখে নিচ্ছি আর একবার, সিম্পল ইন্টারেস্টে 2 ইয়ার্সের ফর 2 ইয়ার্স ইউ হ্যাভ পেইড 20,000 এক্সট্রা, কারেক্ট? ক্লিয়ার না? ফর 2 ইয়ার্স 20,000 তুমি আমাকে এক্সট্রা পে করেছো, ইয়েস অর নো? আচ্ছা, এইবার আমি বলছি যে এই 20,000 এক্সট্রা, আমার হচ্ছে কোয়েশ্চেন এখানে, আমি তোকে বলছি যে দুটো এখানে কোয়েশ্চেন আসবে, তো স্টুডেন্টসের জন্য সিম্পল ইন্টারেস্টে না হলো, বাট আমার কোয়েশ্চেন হচ্ছে কি, যখন আমি 10% পার অ্যানাম ইন্টারেস্টটা লিখলাম, যখন আমি 10% পার অ্যানাম আমি ডিক্লেয়ার করেছিলাম ইউ হ্যাভ টু পে দ্য ইন্টারেস্ট, তো পার অ্যানাম মানে কি? আমি বললাম ইয়ারলি বেসিসে, অন ইয়ারলি বেসিস তুমি আমাকে ইন্টারেস্ট পে করবে। তো ইয়ারলি বেসিস ইন্টারেস্ট পে করা মানে কি? তুমি এভরি ইয়ারে তোমাকে ইন্টারেস্ট পে করতে হবে, ইয়েস অর নো? কারেক্ট? তো ভালো করে ভাব যে 1 ইয়ার পরে, আফটার 1 ইয়ার তোমার কত ইন্টারেস্ট হয়েছিল মনে আছে? ক্যালকুলেশন করেছিলাম যখন, ₹10,000, একদম ঠিক। তো ₹10,000 হয়েছিল। তো আমি তোমাকে কি বললাম যে তোমাকে কিন্তু এভরি ইয়ারে তোমাকে কিন্তু ইন্টারেস্ট পে করতে হবে। তুমি 2 ইয়ার্স পরে টাকা দিতে পারো, দ্যাট ইজ ফর শিওর, বাট আমি কিন্তু ওই 2 ইয়ার্স ধরে একদমই কিছু টাকা নেবো না তোমার কাছ থেকে, সেটা কিন্তু হবে না, তোমাকে পে করতে হবে 1 ইয়ার পরে। 1 ইয়ার পরে তুমি যদি চাও তুমি শুধুমাত্র ইন্টারেস্ট পে করতে পারো, প্রিন্সিপাল অ্যামাউন্টটা তুমি একদম তোমার টেনিওর যখন এন্ড হবে তখন তুমি প্রিন্সিপাল অ্যামাউন্টটা আমাকে ফেরত দিয়ে দিও, ঠিক আছে? এটা তোর সাথে কথা হলো, ডিল হলো। তার মানে কি, আফটার 1 ইয়ার এই অ্যামাউন্ট তোকে আমার ফেরত দেওয়া উচিত ছিল, কিন্তু তুই কী করলি? দিলি না। তোকে ফোন করছি, তুই ধরছিস না, তুই ঠিক আছে, তুই দিচ্ছিস না। এটা লোকে করে এরকম, টাকা দিলে পরে দেয় না। তো তুমি টাকাটা দাওনি, এটা ভালো করে বোঝ। যখন তুই টাকাটা পে করলি না, তাহলে আফটার 1 ইয়ার, এই 1 ইয়ার পরে কত টাকা লোন হয়ে গেল? টোটাল লোন অ্যামাউন্ট কত হলো? টোটাল LA মানে লোন অ্যামাউন্ট কত হলো? তুমি 1 লাখ আমার কাছ থেকে লোন নিয়েছিলে, ইয়েস অর নো? 10,000 তোমার দেওয়ার কথা, তুমি দাওনি, তার মানে তোমার 10Kটাও জমে গেল। তাহলে কত হলো এখন? ₹1,10,000, ইয়েস অর নো? তাহলে এই 1,10,000 অ্যামাউন্টটা টোটাল লোন অ্যামাউন্ট তোমার কাছে এখন হয়ে গেল, মানে এই টাকাটা তোমার কাছে আমি পাই এখন। তুমি যদি 1 ইয়ার পরে তুমি ক্লিয়ার করতে চাও পুরো লোনটা, তো এই টাকাটা দিলে পরে তুমি শেষ, তুমি হ্যাপি, আমিও হ্যাপি। তুমি দিলে না 1 পয়সাও, তাহলে আমি বলবো ঠিক আছে, যখন দাওনি কোনো প্রবলেম নেই,
তাহলে এই যে 1,10,000 অ্যামাউন্ট হয়ে গেল 1 ইয়ার পরে, যখন তুমি সেকেন্ড ইয়ারে আসছি, স্টার্টিং অফ সেকেন্ড ইয়ার, ঠিক আছে, বা অন সেকেন্ড ইয়ার আমি লিখি, অন সেকেন্ড ইয়ার, যখন সেকেন্ড ইয়ার ইনপুট করলাম আমি, তখন সেকেন্ড ইয়ারের সময় তো তুমি যখন ইন্টারেস্ট আবার ক্যালকুলেশন হবে, কজ এভরি ইয়ারে আমি তোমায় বলেছি ইন্টারেস্ট পে করতে, তাহলে সেকেন্ড ইয়ারের সময় ইন্টারেস্ট ক্যালকুলেশন হওয়াটা উচিত। তো এই সেকেন্ড ইয়ারের সময় যখন ইন্টারেস্ট ক্যালকুলেশন হবে তখন কী হবে, তখনও সেমই থাকবে, 10% পিএ হবে, ঠিক আছে। এটা থাকবে ফর শিওর, 10% পার অ্যানামই তুমি দেবে। কিন্তু এখানে 10% পার অ্যানাম মানে কি ছিল, ফর ₹100 ইউ উইল পে ₹10, তাই তো, এটাই তো মিনিং ছিল। এখন ₹1 জন্য কত পে করতে হতো, ₹1 জন্য পে করতে হতো ₹10/100, বাট এখন তোমায় পে করতে হবে 1,10,000 উপরে, কজ এই টাকাটা তোমার এখন আউটস্ট্যান্ডিং হয়ে পড়ে আছে। তাহলে ফর 1,10,000 যখন তুমি পে করবে, আমি বলেছিলাম তোমাকে যে তুমি এভরি ইয়ারে ইন্টারেস্ট পে করবে, তো তুমি তো 1 ইয়ার পরে ইন্টারেস্টটা পে করোনি, মানে ওই ইন্টারেস্টটা তো আমারই টাকা, তো সেটা তোমার কাছে তো রয়ে গেছে। তার মানে 1,10,000 তোমার কাছে এখন রইলো না, তুমি পে করোনি, মানে হচ্ছে গিয়ে তোমাকে বললাম পে করতে, ইউ হ্যাভ টু পে 1 ইয়ার পরে, তার মানে ওটা তোমাকে পে করার কথা, তুমি পে করোনি, তার মানে ওই টাকাটা তো আমি তোমাকে দিয়ে দিলাম হিসাব মতন, তুমি দাওনি মানে ওটা আমার টাকা তোমার কাছে রয়ে গেছে, তাই না, লজিক তো তাই বলছে। যখনই ওই টাকাটা তোমার কাছে রয়ে গেল, তখন ওই টাকাটার উপরে তোমাকে আবার নেক্সট ইয়ারে ইন্টারেস্ট আসবে, ওই 1 লাখের উপরে আসবে না, কারণ তোমার কাছে আমার টাকার উপরে আমি ইন্টারেস্ট নেব, বুঝতে পারছো। তো যখন তুমি সেকেন্ড ইয়ারে ইন্টারেস্ট হবে, তখন ওই 1,10,000 উপর তোমাকে ইন্টারেস্ট পে করতে হবে। তার রিজন কি, কজ এখন তোমার কাছে আর 1 লাখ অ্যামাউন্ট নেই, আমার টোটাল যে টাকাটা তোমার কাছে আছে সেটা হচ্ছে 1,10,000, কারণ তুমি টাকাটা আমাকে ফেরত দাওনি। তো এই 1,10,000 উপর যদি করতে হয়, তাহলে 1,10,000 ইন্টু 10/100 যদি ক্যালকুলেশনস করো, তাহলে কত হচ্ছে, ইউ ক্যান সি ₹11,000, ইয়েস অর নো, কারেক্ট। তার মানে সেকেন্ড ইয়ার যখন এন্ড হলো, তখন তোমাকে 11,000 ইন্টারেস্ট পে করা উচিত, ক্লিয়ার। তাহলে এখন তুমি দেখো টোটাল, তাহলে সেকেন্ড ইয়ারের পরে, আফটার সেকেন্ড ইয়ার, হাউ মাচ ইউ হ্যাভ টু পে টু মি। তোমার 1,10,000 ছিল, 1,10,000 ডিউ ছিল, এখন আরও তোমার 11,000 এক্সট্রা বেড়ে গেল, তার মানে 1,21,000 হয়ে গেল, অল ওভার তোমাকে এই টাকাটা পে করতে হবে আফটার দ্য সেকেন্ড ইয়ার। ক্লিয়ার, বোঝা গেল জিনিসটা। তো এবার তুই ভালো করে ভাব, সিম্পল ইন্টারেস্টে কত পেয়েছিলাম আমরা, 1,20,000, বাট এইখানে কত আসলো আমার কাছে, 1,21,000, তাহলে ডিফারেন্স হলো না কিছু একটা। তাহলে এই ডিফারেন্সটা কত হলো, ₹1,000, 1,20,000 আর 1,21,000, ডিফারেন্স কত, 1,000 ডিফারেন্স হলো। তাহলে ডিফারেন্স 1,000, এটা এক্সট্রা চলে আসলো। তাহলে এক্সট্রাটা কীভাবে আসলো বুঝতে পারলে, যখন তুমি কোনো ইন্টারেস্টটাকে ব্রেক করে করে ক্যালকুলেশন করছো, টাইম পিরিয়ডটাকে যখন ব্রেক করে করে আমি ইন্টারেস্টটা ক্যালকুলেশন করা হয়, তখন অলওয়েজ এই যে এক্সট্রা যে ইন্টারেস্টগুলো থাকে ওর ওপরেও তুমি ইন্টারেস্ট না হচ্ছে। কারণ তুমি দেখো, যখন আমি সেকেন্ড ইয়ারে চলে আসলাম, তখন কি এই 1,10,000 ওপরে তুমি ইন্টারেস্ট পে করেছো, বিকজ এই যে 10K ছিল, এই 10K ওপরেও তো ইন্টারেস্ট পে করা হয়েছে না এখানে সেকেন্ড ইয়ারে, কস্ট এখানে 1,10,000 মানে কি 1 লাখ প্লাস 10,000 মিলে 1,10,000 হয়েছে। যখন সেকেন্ড টাইম আমি ক্যালকুলেশন করছিলাম, তখন কি তুমি এটার উপরে ক্যালকুলেশন করেছো ইন্টারেস্ট পে করার জন্য, মানে এটা মানে কি এই দুটোর উপরে করা হয়েছে, তার মানে 1 লাখের উপরেও ইন্টারেস্ট দিয়েছো, আবার 10,000-এর উপরেও তুমি ইন্টারেস্ট দিয়েছো, ঠিক আছে। তো দ্যাট ইজ ওয়াই এই যে রিপিটেটিভ যে ইন্টারেস্টের উপরে আবার ইন্টারেস্ট পে করা হচ্ছে, তো এই কারণেই কিন্তু অ্যাকচুয়াল অ্যামাউন্টটা ফাইনালি গিয়ে অনেক বেশি দেখায়, ঠিক আছে। আর এই কনসেপ্টটাকে বলা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি, যে ইন্টারেস্ট অন ইন্টারেস্ট, আর তার থেকে আরও একটু যদি ব্রেক করো, যে সিম্পল ইন্টারেস্ট মিনিং হচ্ছে কি টেকিং দ্য ইন্টারেস্ট অর ক্যালকুলেটিং দ্য ইন্টারেস্ট অন দ্য হোল টাইম পিরিয়ড, বাট কম্পাউন্ড ইন্টারেস্ট উইল নট বি ক্যালকুলেটেড অন হোল টাইম পিরিয়ড। ওটা কী হবে, অ্যাজ ইট ইজ গিভেন অ্যাকর্ডিং টু দ্য কনভার্সন পিরিয়ড। মানে কনভার্সন পিরিয়ড মানে কি, যেই ওয়েতে আমি বলবো সেই ওয়েতে তোমাকে টাকা দিতে হবে। তোমাকে যদি আমি বলতাম যে তুমি 6 মান্থস গ্যাপে গ্যাপে টাকা দেবে, দ্যাট মিনস তোমাকে ইন্টারেস্ট কিন্তু এই 1 ইয়ার না 6 মান্থসের ক্যালকুলেশন করতে হতো, যে 6 মান্থস পরে তোমাকে কত আর কি ইন্টারেস্ট হচ্ছে। তখন তোমাকে 6 মান্থের ইন্টারেস্ট তুমি দিলে না, তাহলে ওই 6 মান্থের ইন্টারেস্টটা অ্যাড হয়ে গিয়ে তারপরে 6 মান্থের সাথে অ্যাড হবে, এইভাবে কন্টিনিউ হতে থাকবে। এটাকে বলা হয় কম্পাউন্ড ইন্টারেস্টের কনসেপ্ট। ইজ ইট ওকে? এই তো 10,000 দাওনি বলে তো 1,10,000 হয়ে গেছে। তারপরে তুমি ওই 1,10,000-এর উপরে তুমি পরে সেকেন্ড ইয়ারে আবার ইন্টারেস্ট ক্যালকুলেশন করা হচ্ছে। এবার তুমি বলছো, তোমার কাছে এরকম কোয়েশ্চেন থাকতে পারে যে ঠিক আছে, আমার যখন এত ডিফিকাল্ট হবে, আমি তাহলে একটা কাজ করবো, এই 1,10,000 তো আছে, আমি কিছু টাকা দিয়ে দেবো স্যারকে। তুমি মনে করলে আমার কাছে টাকা আছে, আমি 30,000 স্যারকে পে করে দেবো। যখন তুমি 30,000 পে করে দিলে, তার মানে তোমার ব্যালেন্স কত টাকা থাকলো, আর ব্যালেন্স 80,000 থাকলো, কারেক্ট না?
এবার সেকেন্ড ইয়ারে কিন্তু আমি তোমার কাছে এই 1 লাখের উপরেও ইন্টারেস্ট নেবো না, 1,10,000 উপরেও ইন্টারেস্ট তুমি পে করবে না, তুমি পে করবে ব্যালেন্স যে টাকাটা আছে সেই টাকার উপরে ইন্টারেস্ট পে করবে। মানে সেকেন্ড ইয়ারে যখন ক্যালকুলেশনসটা করবে তখন তুমি এই 1,10,000 না, এই 80,000-এর উপরে তুমি ইন্টারেস্ট পে করবে। ক্লিয়ার? দ্যাট ইজ ওয়াই যখন কেউ লোন নেয় তখন চেষ্টা করে যে আস্তে আস্তে টাকাগুলো যেন শোধ করে দেয়, সো দ্যাট ওই কন্টিনিউড যেন কম্পাউন্ডিংয়ে যেন আর লোন অ্যামাউন্টটা না বাড়তে থাকে। বিকজ কম্পাউন্ডিং মানেই হচ্ছে কি ওটা বারবার ইনক্রিজ করবে। কম্পাউন্ড ইন্টারেস্টের মানে কি তাহলে? যে ইন্টারেস্ট অন ইন্টারেস্ট। ঠিক আছে, বোঝা গেল কি জিনিসটা? এবার এইটাকে বলা হয়, যেটা আমরা দেখলাম সেটাকে বলা হয় বেসিক ক্যালকুলেশন বা ডেসক্রিপটিভ মেথড। ঠিক আছে, যেখানে আমরা যখন আমরা ইন্টারেস্ট ফাইন্ড করি তখন আমরা নর্মাল সিম্পল ইন্টারেস্টেরই ফর্মুলা ইউজ করি, বাট আমরা ক্যালকুলেশনস করবো কি ব্রেক করে করে, টাইমটাকে ব্রেক করে করে ক্যালকুলেশনস করা হবে। যেমন এক্সাম্পলটা দেখে নাও আরেকবার, যে ফাইন্ড সিআই অন 10 লাখ অ্যাট 10% পার অ্যানাম ফর 2 years ক্যালকুলেটেড ইয়ারলি। তো ক্যালকুলেটেড ইয়ারলি মিনস কি এভরি ইয়ার আই উইল ক্যালকুলেট। তো কী করে করছি? ফর ফার্স্ট ইয়ার পি ইজ 1 lakh, আর ইজ 10%, টাইম ইজ 1. So formula will be I equal to PRT by 100 because we are using the formula for simple interest only, because ওই ফর্মুলাটাই আমার কাছে জানা আছে। তো I1 কেন লিখেছি? because for first year that is why I have written I1. তো I1 এর ক্যালকুলেশন PRT by 100, put the values and then I will get 10,000 and amount after 1 year it will be A1, that is 1,10,000. For second year again, for when you are calculating the second year, see the amount became the principal. তো অ্যামাউন্টটা প্রিন্সিপাল হয়েছে, দ্যাট মিনস ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট এভরি ইয়ার্স অ্যামাউন্ট উইল বি দ্য প্রিন্সিপাল ফর দ্য নেক্সট ইয়ার। এভরি ইয়ার্স অ্যামাউন্ট উইল বি দ্য প্রিন্সিপাল ফর দ্য নেক্সট ইয়ার। তো প্রিন্সিপাল 10%, টাইমটা দেখো 1 লিখেছি। কেন 1 লিখেছি? বিকজ এটা ফর সেকেন্ড ইয়ার। ফর সেকেন্ড ইয়ার কিন্তু টাইম 2 লিখবে না, ওটা সেকেন্ড ইয়ারের জন্য। সেকেন্ড ইয়ারটা তো টাইম পিরিয়ড কি, সেকেন্ড ইয়ার টাইম পিরিয়ড 1 ইয়ারই হবে। দ্যাট ইজ ওয়াই I2 ইজ রিটেন, I2 এটা। তো I2 সেম ফর্মুলা PRT by 100, then calculate this and then amount after second year 1,21,000. That means CI will be 1,21,000 minus 1 lakh, that is 21,000. CI means কি? How much interest you are giving, এক্সট্রা কত টাকা পে করছো। 1,21,000 ছিল ফাইনালি, আর অরিজিনালি কত ছিল? 1 lakh. So if you do the subtraction then you will see how much the compound interest you are paying. তো compound interest তুমি এই ডেসক্রিপটিভ মেথড বা বেসিক মেথডে দুটো ওয়েতে বের করতে পারো। কি ওয়েতে? Subtracting the original amount from the final subtracting the original principal from the final amount, or অ্যাডিং দ্য ইন্টারেস্ট। তুমি ইন্টারেস্টগুলো অ্যাড করো কিন্তু সিআই বেরোবে। দেখো I1 আর I2 অ্যাড করো তাহলে তুমি সিআই পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো I1 I2 গুলো যেগুলো ইন্টারেস্টগুলো তুমি পাচ্ছ, তো কনজিকিউটিভ ইন্টারেস্টগুলো অ্যাড করে তুমি পেয়ে গেলে। আর যদি ফাইনাল অ্যামাউন্ট মাইনাস অরিজিনাল প্রিন্সিপাল করো, এটাকে আমি লিখতে পারি, দেন তুমি সিআই পেয়ে গেলে। ঠিক আছে, ফর্মুলা কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা ইউজ না করে যদি সিম্পল ইন্টারেস্ট দিয়ে বেসিক মেথডে করতে হয় তাহলে আমাদের এই জিনিসগুলো মনে রাখতে হবে। ফার্স্ট কি বলেছিলাম, যে ওই সিআই মিনস ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য সিআই, দেন ফাইনাল অ্যামাউন্ট মাইনাস অরিজিনাল প্রিন্সিপাল অর সাম অফ সাকসেসিভ ইন্টারেস্ট। মানে ওই I1 I2 I3 করে এইভাবে ইন্টারেস্টগুলো পাবো, সেগুলো অ্যাড করলে সিআই পাওয়া যেতে পারে। আর নাম্বার 2তে কি লেখা আছে এখানে, যে সিআই ইজ ক্যালকুলেটেড অন ইয়ারলি অর হাফ ইয়ারলি অর সেমি অ্যানুয়ালি, আর যেভাবে ইচ্ছা তুমি ডেইলিও লিখতে পারো। তুমি বলতে পারো তুমি আমাকে ডেইলি ইন্টারেস্ট পে করবে, তো ডেইলি সিআইও হয় অন ডেইলি বেসিস, যে কোনোভাবে হতে পারে, যেভাবে তুমি বলবে। ঠিক আছে, তাই লিখে দেখো ইয়ারলি, সেমিনারলি বা মান্থলিও লেখা আছে। তো মান্থলি ফর্ম্যাটে থাকে না আমাদের, বিকজ ওইগুলো খুব কমপ্লেক্স হয়ে যায় ক্যালকুলেশনসগুলো। তাই আমরা বেসিক্যালি কোয়েশ্চেন দেখতে পাবো হাফ ইয়ারলি বা সেমিনারলি বা কোয়ার্টারলি দেখতে পাবো। হাফ ইয়ারলি তো 1 year, সেমিনারলি মানে 6 month, আর কোয়ার্টারলি মানে 3 month। আর সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা ইউজ করছি। এটা মনে রাখতে হবে কিন্তু অলওয়েজ, যেটা লাস্টে লেখা আছে, যে তার আগে প্রিন্সিপাল উইল বি দ্য অ্যামাউন্ট অফ দ্য প্রিভিয়াস ইয়ার, মিনস কোনো পার্টিকুলার ইয়ারের অ্যামাউন্ট, সেটা তার নেক্সট ইয়ারের প্রিন্সিপাল হচ্ছে। আর টাইমটা মনে রাখবে, এখানে অনেকে ভুল করে, বিকজ কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলাতেও আমরা এন ইউজ করি, রেট ইউজ করি, সব কিছু করি। আর এখানে বেসিক মেথডে তো আমরা সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা যখন ইউজ করছি তখন আমরা রেট অ্যান্ড টাইম সবই ইউজ করছি। কিন্তু হোয়েন ইউ আর অ্যাপ্লাইং দ্য সিম্পল ইন্টারেস্ট ফর্মুলা, এটা যখন অ্যাপ্লাই করছো তখন মনে রাখবে রেট উইল নট বি চেঞ্জড। রেটটা কিন্তু যা আছে ওটাকে অ্যাজ ইট ইজ রাখতে হয়, ওখানে 2 দিয়ে ডিভাইড 3 দিয়ে ডিভাইড কিচ্ছু করবে না যখন তুমি সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা ইউজ করছো। তাহলে এখানে চেঞ্জ কোনটা হতে পারে? এটা চেঞ্জ হবে, দ্য টাইম উইল গেট চেঞ্জ। তোমার যেরকম কনভার্সন পিরিয়ড দেবে তার অ্যাকর্ডিং তুমি টাইমটাকে চেঞ্জ করবে খালি। যদি ইফ ইউ আর ক্যালকুলেটিং ইয়ারলি বেসিসে, তার মানে টাইমটাকে 1 ধরে ক্যালকুলেশন করছো তুমি, ফর এভরি ইয়ার ইউ আর ক্যালকুলেটিং। অ্যান্ড তুমি হাফ ইয়ারলি যদি ক্যালকুলেশন করা হয় তখন তুমি T=2 নেবে 1/2। কেন? বিকজ টাইম শুড বি ইন ইয়ার্স অলওয়েজ ইফ ইউ আর অ্যাপ্লাইং দিস ফর্মুলা।
তো টি ইকুয়াল টু 1/2 হবে তোমার যখন তুমি এভরি 6 মান্থসের গ্যাপে গ্যাপে ক্যালকুলেশন করছো, মানে যেভাবে আমি লিখিয়েছিলাম ফর 1 ইয়ার, ফর 2 ইয়ার, তো এখানে লিখবে ফর ফার্স্ট হাফ ইয়ার, ফর সেকেন্ড হাফ ইয়ার, বা ফর নেক্সট 6 মান্থস, তারপরে আবার ফর নেক্সট 6 মান্থস। ওই 6 মান্থসের গ্যাপে গ্যাপে যখন আমি করছি তখন টাইমটা 1/2 নেব। কোয়ার্টারলি যদি বলে তাহলে এভরি কোয়ার্টার যখন আমরা ক্যালকুলেশন করছি, ফর ফার্স্ট কোয়ার্টার, ফর সেকেন্ড কোয়ার্টার, ফর থার্ড কোয়ার্টার, তখন তুমি টি এর ভ্যালুটা 1/4 নেবে। ফার্স্ট কোয়ার্টার মানে 3/12, 1/4 হবে ইয়ারলি, আর মান্থলি হলে পরে 1/12, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। অ্যান্ড বাকি সামস তুমি দেখলে কী করে করতে হয়, এখানে বইতে তুমি দেখো আরও সামস থাকবে, যেটা কিনা এই একটা সাম আছে, আমি একটু বুঝিয়ে দিই, সামটা বাড়িতে করবে। হ্যাঁ বলো। আচ্ছা বই এখন লাগবে না, আমি হোমওয়ার্ক দিয়ে দেবো, এখন অঙ্কগুলো ফার্স্ট এক্সারসাইজ থেকে হোমওয়ার্ক করে আসতে পারবি। এই অঙ্কটা কী আছে, প্রিন্সিপাল 6000, কারেক্ট, ডিউরেশন 2 years, আর ইকুয়াল টু 5% পার annum, repays 1200 at the end of each year. So I guess then you have to calculate amount outstanding at the beginning of third year. হ্যাঁ আবার বলে দিচ্ছি। So someone has taken a loan of 6000 for 2 years, correct, and at the rate of 5% per annum, but he will repay 1200 at the end of each year. ও এভরি ইয়ারে এন্ডে গিয়ে ও 1200 করে রিপে করে দেবে। That means after the end of second year or at the beginning of the third year, how much amount will be the outstanding to clear the whole loan amount? That is the question. ঠিক আছে? তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টে যখন আমরা যাচ্ছি, ফর ফার্স্ট ইয়ার 6000, রেট ইজ গিভেন ফর ফার্স্ট ইয়ার, এখানে ইয়ারলি বেসিসে ক্যালকুলেশনটা হচ্ছে। ইফ নাথিং ইনফরমেশন ইজ গিভেন, হাউ টু ক্যালকুলেট দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড অল, তুমি ওটাকে ইয়ারলি বেসিস নিয়ে নেবে। কোয়েশ্চেনে অনেক সময় গিভেন নাও থাকে যে ক্যালকুলেট কম্পাউন্ডেড ইয়ারলি অ্যান্ড অল, তো যদি কিছুই না থাকে ওটাকে আমি ইয়ারলি বাই ডিফল্ট নিয়ে নিই। আর যদি 6 মান্থস বা সেমি অ্যানুয়ালি গিভেন থাকে তো ওটা তো ওই নিয়ে করতে হবে। হোয়াট এভার, ফর ফার্স্ট ইয়ার 6000, আর হচ্ছে 5%, ফর ফার্স্ট ইয়ার যেহেতু 1 ইয়ার ক্যালকুলেশন হচ্ছে, তো টি ইকুয়াল টু 1, I1 পেয়ে যাবো আমরা ইউজিং ফর্মুলা, দেন A1 উইল গেট সামথিং লাইক দিস, ক্লিয়ার, অ্যান্ড দেন 1200 হি উইল পে at the end of each year. So that means 1200 will get subtracted, না? If 1200 will be paid, then remaining will be 5100, এটা হচ্ছে রিমেনিং অ্যামাউন্ট আছে। তো কস্ট 1200 হচ্ছে কি ও ফার্স্ট ইয়ারের পরে পে করে দিয়েছে, তো 5100 হলো কি এটা ওর আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট, মানে এটা ওর পেন্ডিং আছে। তো যখন আমি ক্যালকুলেশন হবে সেকেন্ড ইয়ারের জন্য, তখন এই অ্যামাউন্টের উপরে কিন্তু ইন্টারেস্ট পে করবে, কজ ও 6000-এর উপরে কিন্তু করবে না, কজ এটা এখন ওর রিমেনিং অ্যামাউন্ট আছে। তো রিমেনিং অ্যামাউন্টের উপর তোমার দ্যাট উইল বি দ্য প্রিন্সিপাল, আর ইকুয়াল টু 5%, টাইম উইল বি 1, I2 you will calculate in the same manner, PRT by 100, and then you will get the A2 as 5355, ঠিক আছে? A2 মানে কি, এই প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, দ্যাট উইল বি A2। আগেন কি কন্ডিশন কি ছিল আমার, যে এভরি ইয়ার এও 1200 পে করবে, তো আফটার দ্য সেকেন্ড ইয়ার হি উইল অলসো পে 1200। তো যদি 1200 পে করে দেয়, দ্যাট মিনস হোয়াট ইজ দ্য আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট, তো 1200 তো উইল গেট সাবট্রাক্টেড ফ্রম দিস, না, এখান থেকে তো মাইনাস হয়ে যাবে, বিকজ এটা ওর পে করতে হতো, এখনও 1200 পে করেছে, তাহলে কতটুকু রিমেনিং আছে, রিমেনিং 4155। বোঝা গেছে জিনিসটা, ক্লিয়ার? তাহলে এই 4155 এই অ্যামাউন্টটা রিমেনিং আছে, তো এই অ্যামাউন্টটা যদি পুরোপুরিও পে করে দেয় তাহলে লোন পুরো ক্লিয়ার, ঠিক আছে? এবার করবে কি করবে সেটা তার ব্যাপার। তো আমাকে কোয়েশ্চেন চেয়েছে কি থার্ড ইয়ারের স্টার্টিংয়ে কত বাকি থাকবে, তাহলে এটাই হবে ওর থার্ড ইয়ারের স্টার্টিংয়ে, তাই অ্যামাউন্ট আউটস্ট্যান্ডিং অ্যাট দ্য বিগিনিং অফ থার্ড ইয়ার, দ্যাট ইজ 4155। যদিও এরা পে না করে এখন থার্ড ইয়ারের স্টার্টিংয়ে, তাহলে থার্ড ইয়ারের যে ইন্টারেস্ট ক্যালকুলেশনটা হবে সেটা এই অ্যামাউন্টের উপরই হবে আবার। বোঝা যাচ্ছে জিনিসটা? ডেসক্রিপটিভ মেথডে তো আমরা সামসগুলো করতেই পারি, এবার ফর্মুলা বেস যদি করতে হয় তাহলে ফার্স্ট ফর্মুলাটা আমার কি আছে কম্পাউন্ড ইন্টারেস্টের জন্য, যে A ইকুয়াল টু P ইন্টু 1 প্লাস R বাই 100 হোল টু দি পাওয়ার n। A মানে অ্যামাউন্ট, P ফর প্রিন্সিপাল, R মানে রেট অফ ইন্টারেস্ট পার কনভার্সন পিরিয়ড, আর n ফর নট টাইম, n মানে নাম্বার অফ কনভার্সন পিরিয়ড। আমরা যখন এসআই ফর্মুলা ইউজ করছিলাম, তো এসআই ফর্মুলাতে PRT বাই 100 ইউজ করার সময় আমরা কিন্তু প্রিন্সিপাল রেট ফিক্সড রাখতাম, অনলি চেঞ্জ করতাম কোনটাকে, টাইমটাকে আমি চেঞ্জ করতাম মান্থের অ্যাকর্ডিং, যদি মান্থে গিভেন থাকে ওটাকে ইয়ারে কনভার্ট করে করতাম। এইখানে কোনো টাইমের গল্প নেই, এখানে n মানে নাম্বার অফ কনভার্সন পিরিয়ড। নাম্বার অফ কনভার্সন পিরিয়ড মানে হচ্ছে যদি বলি তোকে আমি, তোমাকে 1 ইয়ারের মধ্যে তোমাকে ফুল পেমেন্ট করতে হবে, তোমার টাকাটা পুরো দিয়ে দিতে হবে, বাট ইউ হ্যাভ টু পে অ্যাট আ গ্যাপ অফ 6 মান্থ, মানে কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। কম্পাউন্ডেড হাফ ইয়ারলি মানে কি, তুমি 6 মান্থসের গ্যাপে গ্যাপে তুমি আমাকে পে করবে। তো যদি তো ইফ ইউ পে অ্যাট আ গ্যাপ অফ 6 মান্থস, যদি এভরি 6 মান্থসে পে করো তুমি আমাকে, তাহলে 1 ইয়ারের মধ্যে তুমি আমাকে কতবার পে করছো, 2বার পে করছো, মানে 2 টাইমস পে করছো। তো ওই 2টা হবে হচ্ছে কি এনের ভ্যালু। তোমাকে টাইম দেখলে তোমার টাইম কিন্তু 1 ইয়ার আছে,
কিন্তু তোমার এন কি তুমি 1 নিলে, এন তুমি 1 নিলে না, এন কত নিলে 2 নিলে। তো দ্যাট ইজ ওয়াই এন মানে হচ্ছে যে নাম্বার অফ কনভার্সন পিরিয়ড, মানে কতবার কনভার্সন হচ্ছে, কতবার তুমি ক্যালকুলেট করছো, কতবার তুমি ইন্টারেস্ট পে করছো, সেটাই হচ্ছে কি এন, ঠিক আছে। আর আর মানে কি রেট অফ ইন্টারেস্ট পার কনভার্সন পিরিয়ড, যেরকম কনভার্সন পিরিয়ড বলবে তার অ্যাকর্ডিং তুমি রেটটা ডিসাইড করবে। তো এই দুটো না ফাইন করার জন্য একটা ফর্মুলা আছে, দ্যাট ইজ ওয়াই এগুলোকে রেড কালার দিয়ে বক্স করা হয়েছে। দ্য রিজন ইজ দ্যাট ম্যাক্সিমাম স্টুডেন্টসরা এখানেই ভুলটা করে, ঠিক আছে। দেখ, এন ফাইন করার জন্য আমি টোটাল টাইম বাই কম্পাউন্ডিং মান্থ করতে পারি। এটাকে সরিয়ে দেবো, দেখতে অসুবিধা হচ্ছে, তাহলে তুই এখানে চলে যায় না। টোটাল টাইম বাই কম্পাউন্ডিং মান্থ, ভালো করে আমি জুম করে দিচ্ছি, ভালো করে দেখো। এন ক্যালকুলেট করার জন্য টোটাল টাইম বাই কম্পাউন্ডিং মান্থ লেখা আছে একটা ফর্মুলা, যদি মনে হয় এই ফর্মুলা ইউজ করবো করতে পারো, আর মেন্টালি যেভাবে বললাম ভার্বালি সেইভাবে করা যেতে পারে। এবার ভার্বালি যদি আমি বলি, সাপোজ এখানে একটা এক্সাম্পল নেওয়া আছে এন ক্যালকুলেট করার জন্য, কী লেখা আছে এখানে, ফার্স্ট অপশানটা ফাইন সিআই ফর 2 years কম্পাউন্ডেড ইয়ারলি। তো ফাইন সিআই ফর 2 years কম্পাউন্ডেড ইয়ারলি মানে কি, ইয়ারলি ক্যালকুলেশন যদি আমি করি তাহলে এভরি ইয়ার মানে 1 year গ্যাপে গ্যাপে আমি ইন্টারেস্ট পে করবো এভরি ইয়ার। তো ইফ ইউ পে দ্য ইন্টারেস্ট এভরি ইয়ার মানে 1 year পর পর যদি দিই, তাহলে 2 yearsের জন্য আমি কতবার ইন্টারেস্ট পে করবো, 2 times, কজ 1 বছর গ্যাপে গ্যাপে দিচ্ছি আমরা। তো এখানে এনের ভ্যালু কত নেবো, 2 নেবো। কিন্তু সেকেন্ড কেসে যখন আমি চলে আসছি কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, তখন 2 years কমপ্লিট হতে গেলে আমি কতবার আমি ইন্টারেস্ট পে করবো সেটা হিসাব করতে হবে। 4 times না, 6 months গ্যাপে গ্যাপে, 6 months, তারপরে 6 months 1 year, তারপরে 6 months 1.5 year, তারপরে আবার 6 months 2 year। তাহলে কতবার ক্যালকুলেশন করলাম, 4 times, 1 6 6 6 6, টোটাল 24 মান্থ হলো। তাহলে এখানে এই কন্ডিশন ওয়াইজ যদি আমাকে এনের ভ্যালু নিতে হয় কত হবে, 4 হবে। তাহলে টাইম দেখো ফিক্সড আছে, শুধু কম্পাউন্ডিং টাইম যখনই চেঞ্জ হয়ে গেল তখন এনের ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে গেল, তাহলে এনটা কোনো টাইম নয়। তো সেটা ক্যালকুলেশনস করতে গেলে আমি এইভাবে ক্যালকুলেশন করতে পারি, যদি ইচ্ছে হয় তো ফর্মুলা মনে রাখার যে দরকার পড়লে পড়তে পারো, না হওয়ার দরকার নেই, এই ভার্বালিও করাইতে পারে। এই প্রথমটাই কী ছিল, যে কম্পাউন্ডেড ইয়ারলি ছিল না, ইয়ারলি মানে কি টোটাল টাইম বাই কম্পাউন্ডিং টাইম। টোটাল টাইম কত ছিল 24 মান্থ, আর কম্পাউন্ডিং টাইম কত ছিল 12 মান্থ, ডিভাইড করলে 2 আসে। আর সেকেন্ডে দেখো তোমার টোটাল টাইম 24 মান্থই ছিল, আর কম্পাউন্ডিং টাইমটা 6 মান্থ হয়ে গেছিলো, তাই 24/6 4, সেই এনটা 4 আসলো। তো এখানে এনের ফর্মুলা মুখস্থ রাখতে পারো, যদি না রাখো কোনো প্রবলেম নেই, ভার্বালি যেভাবে ক্যালকুলেশন করলাম সেইভাবে করা যেতে পারে। আমার মনে হয় ভার্বালি মনে রাখাটা বেশি ইজি ফর্মুলা মনে রাখার থেকে, ঠিক আছে। আর যদি মনে হয় ওটা মনে রাখতে পারছো না, এটা মনে রাখো, টোটাল টাইম যা দেবে সেটা মান্থে লিখে দেবে, আর বাই কম্পাউন্ডিং মান্থ লিখবে, দেখবে কত আসছে। যদি আমি এই ফর্মুলা ইউজ করার জন্য যদি আমাকে আমি একটা হিসাব বলি যে ফাইন্ড দ্য ভ্যালু অফ এন ফর 3 years কম্পাউন্ডিং কোয়ার্টারলি, বলতো কোয়ার্টারলি মানে 3 month, 3 years 12, হ্যাঁ কী করে হচ্ছে 4 3 12, মানে তুমি ওর মতো ক্যালকুলেশন করতে পারে। যদি আমি এটা ভেবে দেখি টোটাল টাইম বাই কম্পাউন্ডিং মান্থ, টোটাল টাইম কত 3 years, মানে কত মান্থ হলো 36 months বাই কম্পাউন্ডিং মান্থ কত 3 month, 36/3 কত হয়, দ্যাট ইজ দ্য আনসার, ঠিক আছে। তো যদি আমি বলি ফাইন্ড দ্য ভ্যালু অফ এন ফর 2 years কম্পাউন্ডেড কোয়ার্টারলি, ফর 2 years কম্পাউন্ডেড কোয়ার্টারলি কত হবে, 4 4 4 to 8, কী করে, ভেরি গুড। আর রেট দেখো, রেটের কোনো ফর্মুলা আছে এই বড় সড়ো, ওটা মনে রাখতে হবে না, ঠিক আছে, লেখা আছে। তোমার 3টে কন্ডিশন ওয়াইজে দেবে। রেট যদি ইয়ারলি বলে, যদি 10% থাকে 10%ই নেব, যদি হাফ ইয়ারলি বলে 2 দিয়ে ডিভাইড করে নেব, যদি কোয়ার্টারলি বলে 4 দিয়ে ডিভাইড করে নেব, যেরকম বলবে সেইভাবে ডিভাইড করতে হবে। যদি মান্থলি বলে কত দিয়ে ডিভাইড করবো, 12 দিয়ে। যদি বাই মান্থলি বলে কত দিয়ে ডিভাইড করবো, মানে 2 month, বাই মানে তো 2 হয় না, তাই বাই মান্থলি 6 দিয়ে, একদম ঠিক। তাই জন্য এখানে ওই জিনিসটা বোঝার জন্য আমি এই ফর্মুলা লিখে রেখেছি যে রেটের ফর্মুলা হবে আর ইন্টু হোয়াট এভার দ্য রেট উইল বি গিভেন, সেই আর ইন্টু কম্পাউন্ডিং মান্থ বাই 12। কম্পাউন্ডিং মান্থ যদি বলে কোয়ার্টারলি, তাহলে এখানে কোয়ার্টারলি মানে কোয়ার্টার কত হয় 3 মান্থে হয়, 3/12 কত হয়, 3/12 কত হয় 1/4, মানে r/4, দেখো তাই আছে, ঠিক আছে। ফর্মুলাগুলো কিন্তু হ্যাঁ এগুলো মুখস্থ করে রাখি। এই ফর্মুলাগুলো বইতে এক্সিস্ট করে না, বাই দ্য ওয়ে। তুমি যদি এম এল আগারওয়াল ঘাটো বা যদি কোনো বই দেখো, এই ফর্মুলাগুলো কোনো বইতে পাবে না। এগুলো কী হয় যে আমরা যেহেতু যারা ম্যাথ পড়াবে তারা ক্যালকুলেশন করে এগুলো করতে পারে, তো এটা আমার ক্যালকুলেশন ওয়াইজ আমি এটা রেডি করে দিয়েছি। এটা কোনো ফর্মুলা বইতে নেই, তুই বই দেখ এম এল আগারওয়াল খুঁজলে পাবি না, এমন কোনো ফর্মুলা এক্সিস্ট করে না। শুধু ফর্মুলা এক্সিস্ট করে এই দুটোর জন্য। অ্যামাউন্ট মানে হচ্ছে গিয়ে পি ইন্টু দিস, আর সিআই মানে হচ্ছে গিয়ে, সিআই অ্যাকচুয়ালি মানে কি কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি,
অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। তো অ্যামাউন্টের ফর্মুলা এখানে লিখে দেওয়া হয়েছে, অ্যামাউন্ট কি পি ইন্টু দিস, কারেক্ট, মাইনাস পি তো রয়েছে। এবার দেখ এই পুরো এক্সপ্রেশন থেকে এখান থেকে পি কমন নেওয়া হয়েছে দুটো এক্সপ্রেশন থেকে। যখনই পি কমন নিয়ে নিলাম তখনই এই এক্সপ্রেশন থেকে এই পার্টটা পড়ে থাকলো, আর মাইনাস এখান থেকে পি নিয়ে নিয়েছি মানে 1 পড়ে থাকলো। তাহলে পি ইন্টু দিস, এটা সিআই এর ফর্মুলা অ্যান্ড এটা অ্যামাউন্টের ফর্মুলা। ঠিক আছে, এইবার সবসময় মনে রাখবি যে সিআই এর ফর্মুলা যদি সিআই বের করতে হয় ডিরেক্টলি ইউজ করে দিবি, ওটা বেশি ইজি হয়। অ্যামাউন্টের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, কিন্তু কী হবে, সামটা হয়তো এমনই ডিমান্ড আছে ক্যালকুলেশনসের ওরিয়েন্টেড, যেরকম ডেটা দেওয়া আছে তার অ্যাকর্ডিং সিআই ফর্মুলা যদি ইউজ করিস তাহলে দেখবি ক্যালকুলেশনটা ঠিকঠাক সুবিধা হচ্ছে। তুমি মনে করতে পারো আমি অ্যামাউন্ট বের করে তারপরে সিআই বের করবো মাইনাস করে, করতে পারো, বাট ডিরেক্টলি সিআই ফর্মুলা ইউজ করলে ক্যালকুলেশনস দেখা গেলো ইজি হয়ে গেল। আরও সিআই যদি বেরিয়ে যায় তাহলে 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 অ্যামাউন্ট বের করা এমন কিছু নাই, প্রিন্সিপালটা অ্যাড করে দাও ওর সাথে, তাহলে অ্যামাউন্ট পেয়ে গেলে। ঠিক আছে, কোয়েশ্চেন যেমন থাকবে, বোঝা গেল জিনিসটা। আমি 4টে এক্সাম্পল দিই, তুই কি বুঝতে পারছিস না? কোথায় এন? এন ফর নোজ। এন মানে হচ্ছে কি, তুই এই অঙ্কটা সে নয় বলবো, এন আবার বুঝে যাবি। 4টে অপশন নেওয়া হয়েছে, এবার এই 4টে অপশানসের যদি আমি মনে হয় বুঝে গেলাম তাহলে সব অঙ্কগুলোই পারবো সবার জন্যই। মানে কথাটা কি, বেসিক টু ব্রিলিয়ান্স এটাই হওয়া উচিত। বেসিক থেকে শুরু করবো, ব্রিলিয়ান্স অব্দি, অ্যাডভান্স অব্দি যাবো। তো হোয়েন প্রিন্সিপাল তোমাদের ইজ 10,000, রেট ইজ 5%, ফাইন সিআই ফর 2 years কম্পাউন্ডেড অ্যানুয়ালি। তো আমি কি করব, অঙ্কটা দেখে না বেশি ভাবার দরকার নেই, টেকনিক্যালি যদি সিআই এর ফর্মুলা ইউজ করব। এবার সিআই ফর্মুলা ইউজ করার পরে এরকম তুই একটা ব্রাঞ্চ বানিয়ে দিবি, 3টে ব্রাঞ্চ। আমার মনে হয় করাটা বেটার। ওই গিভেন হ্যান ত্যান লেখার কিচ্ছু দরকার নেই। তোমাকে কীবার ফাইন করতে দিয়েছে, compound interest ফাইন করতে দিয়েছে। সো ইউ উইল অ্যাপ্লাই দ্য ফর্মুলা ফর সিআই অ্যান্ড দেন মেক আ 3 branch অ্যান্ড রাইট এভরিথিং। হোয়াট ইউ নিড টু ডু, ইউ নিড টু ডু কম্পাউন্ডেড ইয়ারলি। তো কম্পাউন্ডেড ইয়ারলি বলেছে, তো ফর কম্পাউন্ডেড ইয়ারলি আর উইল রিমেন অ্যাজ ইট ইজ 5%, বাট এন উইল বি হাউ মাচ, এন কত হবে, এন হবে 2। কী করে বের করলাম, ওই টোটাল টাইম বাই কম্পাউন্ডিং টাইম করে। টোটাল টাইম কত, 2 years, 2 years মানে কত, 24 month। আর এন বের করার সময় আমি মান্থে নিয়ে ক্যালকুলেশন করবো, তাই 24 month বাই 12 month, বলো 12 years। 2 years মেনশন করেছে, কিন্তু আমি সেটা বলছি না। তাই এন এর ভ্যালু 2 years জন্য তো 2 হয় না, এন এর ভ্যালু কি ইয়ার্সের জন্য হয়? হয় না, এন এর ভ্যালু আমায় ক্যালকুলেট করতে হয় কম্পাউন্ডিং হিসাবে। তাই কী করে ক্যালকুলেট করতে হয় আমি সেটা কথা বলছি। তো এখানে ইয়ার্সের জন্য তুমি 2 লিখতেই পারো, বাট এখানে ক্যালকুলেশনস কী করে করতে হয় সেটা দেখানো হয়েছে। 24 month বাই 12 তো 2 হলো। এবার এই ভ্যালুগুলো তুই এখানে এই ফর্মুলাতে বসিয়ে দিবি। দেখ 5 এর আর এর ভ্যালু 5 পুট করা হয়েছে, এন 2 - 1। তো এখানে দেখবি যখনই আর এর ভ্যালু পুট করবি না তখনই না ক্যালকুলেশনস করে নেবে এখানে। ঠিক আছে, এটাকে বাঁচিয়ে রাখবে না, পুষে রেখে লাভ নেই। তো হ্যাঁ, এটাকে ক্যালকুলেশনস করে দিয়ে 1/20 হয়ে গেল। দেন এটাকে তুমি এলসিএম করে দেখবে 21/20 হোল স্কোয়ার হলো। এবার কেউ যদি মনে করো আমি এটাকে হোল স্কোয়ার করতে ডিফিকাল্ট লাগছে, সে a² - b² ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, যদি ইচ্ছা হয়, তো যদি মুড হয়, যদি মনে হয় আমি ক্যালকুলেশনস খুব ভালো পারি, যেমন চুপ কথা, তো সে করবে কি, 21/20 হোল স্কোয়ার যদি করা হয় তো সেখানে 441/400 হয়ে গেল। দেন তুমি এটাকে -1 করতে গেলে যেরকম এলসিএম করে দেবে। ঠিক আছে, আর যদি মনে হয় এখানে ফর্মুলা অ্যাপ্লাই করবে সেটাও করতে পারো, অ্যাজ ইউ উইশ। ফর্মুলা কীভাবে অ্যাপ্লাই করতে বোঝা যাচ্ছে তো, এখানে 1 মানে 1 স্কোয়ার লিখে তারপরে। সো এখানে ক্যালকুলেশনস করতে করতে আমাকে 1025 আসবে আনসার। ক্লিয়ার? আচ্ছা, এইবার সেকেন্ড কোয়েশ্চেনটা দেখ, ফাইন সিআই ফর 1 year কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। মনে রাখবি, ফাইন সিআই ফর 1 year কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। তাহলে আমাকে টোটাল টাইম কত বলেছে, কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। সিআই বলেছে তো সিআই ফর্মুলায় লেখা হয়েছে, কম্পাউন্ডেড হাফ ইয়ারলি বলেছে। কম্পাউন্ডেড হাফ ইয়ারলি মানে আর কত হবে, বাই হাফ, তো 5/2%। ঠিক আছে, আর এন কী করে ক্যালকুলেট করবো আমরা, টোটাল টাইম বাই কম্পাউন্ডিং টাইম। টোটাল টাইম কত বলেছিল আমাকে, 1 year। 1 year মানে কত, ডিভাইড বাই কম্পাউন্ডিং টাইম 6 months। দ্যাটস ইট, দ্যাট ইজ দ্য এন। তো এটা যদি আমি পাশেই করে নিই এই জায়গাটাতে, তাহলে সামসের যেই কম্পাউন্ডিং কী বলেছে, হাফ ইয়ারলি, হাফ ইয়ারলি কত মান্থ হয়, দ্যাট ইজ ওয়াই নিচে। ওই জন্যই প্রথমে কম্পাউন্ডিং হাফ ইয়ারলি লেখা আছে, কম্পাউন্ডিং হাফ ইয়ারলি। আর এন এর ভ্যালু বের করতে গেলে টোটাল টাইম বাই কম্পাউন্ডিং টাইম, এটা মনে রাখবো আমরা, আর সেটা মান্থে নিয়ে করবো আমরা। ঠিক আছে, তো এই যে ভ্যালুগুলো আছে সেগুলো ডিরেক্টলি ওখানে যদি বসিয়ে দিস, দেখ 5/2 আছে না, 5/2 যদি এখানে পুট করো সেই 2টা নিচে নেমে আসবে, বাই 2 নিচেই চলে আসবে। বাই 2 নিচে আসলে 100-এর সাথে মাল্টিপ্লাই হয়ে 200 হয়ে যাবে। তারপরে ক্যালকুলেশন করলে এটা দেখবি যে পাশে করা আছে, সামথিং এরকম কিছু একটা আসবে। বাট এইখানে স্কোয়ার করতে কারোর মনে হবে যেন আমার খুব কষ্ট হচ্ছে, তো সে কী করতে পারে, a² - b² ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, আর যদি মনে হয় পারবে করতে, স্কোয়ার করে দেবে, তারপরে ক্যালকুলেশনস যে যার মতন। বোঝা গেল?
স্যার এটা একটু দেখাবো আমাদের ক্যালকুলেশন। হ্যাঁ দেখাচ্ছি। তো আমি বলবো যে এই দুটো অঙ্ক একটু করে নিলে ভালো হয়, ফর্মুলাটা লিখে নিয়ে। বিকজ আমার এটা নোটে এখন করা আছে, এটা করে নাও, তারপরে বলতে শুরু করবে।